দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বাংলাদেশের যে দর কষাকষি চলল, তার প্রেক্ষিতে আমাদের রপ্তানির আগামী দিনের পথ কী হবে এবং এই ক্ষেত্রে আমাদের কূটনৈতিক জায়গাগুলোতে আমরা কোথায় কোথায় জোর দিব। আমার সাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক। আমার সাথে আছেন সাজেদুর রহমান, তিনি ডেপুটি এডিটর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এবং আমার সাথে আছেন জ্যেষ্ঠ কূটনৈতিক সাংবাদিক প্রথম আলোর রাহিদ ইজাজ। অনেক অনেক ধন্যবাদ, আপনারা সময় করে এখানে এসেছেন। সাজেদুর রহমান, আপনার সাথে আলোচনাটা শুরু করি। একটু বিস্তৃতভাবে আমাদেরকে বলেন যে এই যুক্তরাষ্ট্রের একটা নীতি পরিবর্তন, যেটা জানুয়ারি মাসে এই বছরে এলো, প্রায় 7-8 মাস আগে, সেই এক নীতির ফলে সমগ্র বিশ্বে প্রত্যেকটি দেশকেই প্রায় আর কি যে তোলপাড় শুরু হয়ে গেল। তারা প্রত্যেকটি দেশের সাথে প্রায় 190টা দেশের সাথে তারা মানে এককভাবে বা দ্বিপাক্ষিকভাবে তারা দর কষাকষি করলেন। এইটা তো ঐতিহাসিকভাবে আমরা খুব একটা দেখি নাই, কারণ আমরা সার্বিকভাবে একটা বিশ্ব বাণিজ্য সংস্থার ভেতরে সামগ্রিকভাবে বিশ্বের এক ধরনের আইনের শাসনের ব্যবস্থার কথা বলতাম, যেখানে সবাই সমান হিসাবে সদস্যভুক্ত দেশ হিসেবে এটার আশ্রয়ে থাকবেন এবং সে তার ভেতরে নেগোসিয়েশন হবে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত বড় অর্থনীতি, বিশ্বের এখনও সবচাইতে বড় অর্থনীতি, সবচাইতে প্রভাবশালী দেশ হিসেবে চিহ্নিত, তাদের এমন নীতির কারণে সামগ্রিকভাবে বিশ্ব বাণিজ্যের পরিস্থিতি এরকম। এবং বাংলাদেশ এর হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অত বড় শক্তি না, কিন্তু আমাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ রপ্তানির জায়গা। এইরকম পরিস্থিতি আমার দেশের রপ্তানির ক্ষেত্রে এবং সার্বিকভাবে বাণিজ্যের ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি এবং কেন এত চিন্তার জায়গায় ছিল? কেন আমরা দর কষাকষির ক্ষেত্রে এক ধরনের আতঙ্কজনক অবস্থার ভিতরে চলে গেলাম? কি বলবেন? মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধরেন যে সিঙ্গেল লার্জেস্ট আপনার আমাদের এক্সপোর্ট মার্কেট, আমরা যদি বলি রপ্তানির জন্য একটি দেশের জন্য, একটি দেশের একক দেশ। সো ইউরোপিয়ান ইউনিয়ন 27টা দেশ মিলে তারা বেশি, বাট একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ধরেন যে গার্মেন্টসে আমরা যে এক্সপোর্ট করি তার 20% যায় হচ্ছে আমেরিকাতে। সো স্বাভাবিকভাবে যে একটা দেশের মধ্যে আমার 5 ভাগের 1 ভাগ এক্সপোর্ট যায়, সো স্বাভাবিকভাবেই আমাদের এই উদ্বেগটা বেশি যে প্রথমত ছিল যে কি ট্যারিফ বসায়। এটা তো এপ্রিলের 2 তারিখে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফটা ঘোষণা করলো এই 190টা দেশের। সো সাডেনলি আমরা দেখলাম যে বাংলাদেশ 35%। সো 35% সেটা আসলে 37%। হ্যাঁ, 37%, রাইট। সো 37%টা আমরা দেখলাম যে তখন এটা বাংলাদেশ আসলে ঠিক টপ 10-12টা দেশের মধ্যে বেশি ট্যাক্সড হয়ে গেল। দ্যাট ওয়াজ কনসার্ন বিকজ আমরা দেখলাম যে আমাদের যে কম্পিটিং কান্ট্রি, আপনি ভিয়েতনাম অ্যান্ড ক্যাম্বোডিয়া ছাড়া সবারই আসলে কম ছিল। আপনি ইন্ডিয়া বাংলাদেশের কিন্তু গার্মেন্ট সেক্টরেই আপনি ইনক্রিজিংলি বাংলাদেশের জন্য একটা বড় কম্পিটিটর হচ্ছে। আপনি পাকিস্তান, ইন্দোনেশিয়া এরা কম ছিল। সো তখন স্বাভাবিকভাবেই আমাদের এক্সপোর্টাররা উদ্বিগ্ন হয়ে গেল যে আসলে আমাদের যদি এই ট্যারিফে এত ডিফারেন্স হয় পাকিস্তান, ইন্ডিয়া বা ইন্দোনেশিয়া থেকে, তাহলে তো তারা আসলে এই কম্পিটিশনে টিকবে না এবং তাদের সার্ভাইভালই একটা রিস্কের মধ্যে পড়ে যাবে। সো এই কনসার্ন। তো তারপরে আবার দেখলাম যে আপনার 37 থেকে এটা 35 করলো। ইভেন দেন তখন হচ্ছে ইন্ডিয়া 26%, পাকিস্তানও এরকমের, এবং আপনি দেখবেন যে আরও যারা কম্পিটিটর ছিল ভিয়েতনাম, এগুলোও একটু কমিয়ে আনলো। সো স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসায়ীরা, এক্সপোর্টাররা পার্টিকুলারলি আরও বেশি কনসার্ন হয়ে গেল। ধরেন, যেহেতু এমন না যে যুক্তরাষ্ট্র একসাথে সবার সাথে নেগোশিয়েট করে একসাথে ফলাফল না, সেটা বলছে, করছে না। একজন দেশের মানে একটা করে দেশের সাথে আলোচনার পরে একটা করে বলছে, তখন অন্যান্য দেশগুলো চিন্তা করছে যে আমার অবস্থান তাহলে কোথায় দাঁড়াচ্ছে। বাংলাদেশ কিন্তু আসলে শুরুতে যেটা যদি বলি যে আপনার এপ্রিলের 2 তারিখে যখন এই 37% বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপরে সে আলাদাভাবে ট্যারিফটা অ্যানাউন্স করলো, আমরা তারপরে কিন্তু দেখিনি যে আমাদের সরকার খুব বেশি অ্যাক্টিভ দেখিনি। আপনি অ্যাজ এ বিজনেস রিপোর্টার যদি বলেন, আমরা তো খুব কিনলি অবজার্ভ করেছি এটা। সো মনে হয়েছে যে তারা অনেক লাইটলি বিষয়টা নিয়েছিল, কিন্তু আসলে ট্রাম্পের যে এই সে কি করবে এটা পরে যখন আস্তে আস্তে বোঝা গেল যে দিস ইজ
টোটালি আনসার্টেন এবং সব কিছু ডিপেন্ড করছে তার উপরে। এবং দেখবেন যে আপনি শুরুতে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের এই টোটাল প্রসেসের মধ্যে তারা আসলে এনগেজ ছিল না, এবং তারা ওপেনলি পাবলিকলি বলেছে যে তারা আসলে অন্ধকারে আছে, যে আমাদের সরকার কি নেগোশিয়েট করছে, কি কি কোন পয়েন্টে, সেটা আসলে এর মধ্যে তারা জানতে পারেনি। তো তাদের যেটা কনসার্ন, আমাদের যে সাপ্লায়ার গার্মেন্ট ফ্যাক্টরির যে বায়ার আছে আমেরিকাতে, তারা কিন্তু এদের সঙ্গে কমিউনিকেট করেছে, যে এদের যে মেসেজটা দিয়েছে যে দেখো, তোমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, পার্টিকুলারলি ধরেন যে ইন্ডিয়া, পাকিস্তান বা ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম, এদের সাথে যদি আপনার ট্যারিফের গ্যাপ বাংলাদেশে যদি 5% বেশিও হয়, সো বাংলাদেশ অর্ডার পাবে বা আমেরিকান বায়ার অর্ডার দিবে। কিন্তু এই গ্যাপটা যদি বেশি হয় 10-15%, তাহলে কিন্তু বাংলাদেশের আমি- জন্য এটা একটা আমি বড় আপনার সাথে ঝুঁকির কারণ আলোচনায় হয়ে ফিরবো। যাবে। আমি রাইজাজ, বাংলাদেশের জন্য এইটাই কি সবচাইতে বড় নেগোসিয়েশনের অন্যতম একটা জায়গা হিসেবে দেখেন আপনি? অবভিয়াসলি দেখি, মানে এবার রেসিপ্রোকাল ট্যারিফটা যেভাবে ফিচার করলো এবং পুরো এপিসোডটা 2 এপ্রিলের পর থেকে আস্তে আস্তে আনফোল্ড হলো, তাতে তো বটেই, বাংলাদেশ তো বটে, গোটা দুনিয়ার জন্য একটা নতুন শিক্ষা। এবং সাজ্জাদের কথা ধরেই বলবো যে এই রেসিপ্রোকাল ট্যারিফ অ্যানাউন্স হলো 37 থেকে 35 হলো। তো শুরু থেকে আমাদের যে রেসপন্সটা নেওয়া দরকার ছিল বা জরুরি ছিল, সেটা কিন্তু আমরা দেখিনি, এবং তার ফল হিসেবে একদম আজকে যখন আমরা আলোচনা করছি একদম শেষ মুহূর্তে এসে অগাস্ট থেকে সেটা ইফেক্টিভ হওয়ার কথা। একদিন আগের কথা বলি, চীনের সাথে তার যে ট্যারিফ লাইনটা সেটেল করা হয়েছিল, সেটা বললে সেটা স্থগিত থেকে জিনিসটা আবার আগাতে পারে, অর্থাৎ শেষ মুহূর্তে নেগোসিয়েশন হতে পারে। এখন ট্রাম্প এতটাই আনপ্রেডিক্টেবল, এবং জানুয়ারিতে টেক ওভারের পর এরকম একটা নীতি নেবে, এটা কারোর কাছে হয়তো কেউ ধারণাই করতে পারেনি। অনেকেই ঠিক বলছেন আছে। ট্রাম্প 1.0 এর চাইতে ট্রাম্প 2.0 অনেক অনেক মানে আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল। তো সেই জায়গাতে আমাদের, মানে আমার কাজের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে রেসপন্স করা উচিত ছিল, কারণ দেখুন এখানে তো শুধু ট্যারিফ নাই, আমাকে যদি ব্রডার বলেন আমি 3টা অ্যাসপেক্ট দেখি এই রেসিপ্রোকাল ট্যারিফে। একটা হচ্ছে বায়োল্যাটারাল ট্রেড অ্যাসপেক্ট, একটা হচ্ছে গভর্নেন্সের অ্যাসপেক্ট, আর একটা হচ্ছে ইউএস বিজনেস সিকিউরিটি বা ইন্টারেস্ট, যেটা কেউ কেউ বলে থাকেন এটা অনেক বেশি ডমিনেন্ট। সে ধরেন আমরা আমাদের যে আরএমজি বা মূল এক্সপোর্ট ডেস্টিনেশনের কথা ইউএসকে বললো 1/5, তো সেইখানে তো আমরা নির্ভর করি আমদানির জন্য চীনের উপর। এখন চীন মার্কিন যে সম্পর্ক, যে বৈরিতা এবং তাদের যে গ্লোবালি জিওপলিটিক্যাল ডিনামিক্স, এটাও তো এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, আদার দেন আমার কম্পিটিটিভনেস, আমার সক্ষমতা সব মিলিয়ে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে শুরু থেকে আমাদের যতটা প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল সব স্টেক হোল্ডারদের নিয়ে। কারণ দেখুন এটা তো আর ব্যবসাটা কে করে, ব্যবসাটা কিন্তু শুধু সরকার আর সরকার করবে না, সরকার ফ্যাসিলিটেট সরকারের ব্যবসা তো খুবই কম, প্রাইভেট সেক্টর করবে। কিন্তু শুরু থেকে আমাদের যেভাবে উদ্যোগী হওয়া দরকার ছিল, যেমন ধরুন সর্বশেষ আসলো 25টা বোয়িং কেনার কথা, কিন্তু এই যে আমি অর্ডারটা প্লেস করব তার আগেই তো অনেকগুলো দেশ আছে যারা 50টা বা 100টার কাছাকাছি বোয়িং কিনে। বোয়িং এখন অর্ডার যে আগে প্লেস করেছে, বোয়িং বিমানের কথা বলছি। তো এখন যুক্তরাষ্ট্র থেকে এই যে বলা হচ্ছে আমরা গম কিনবো, সয়াবিন কিনবো, বোয়িং কিনবো, আরো তুলার কথা বলা হচ্ছে, এগুলো তো আসলে প্রাইভেট সেক্টরে করবে। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে শুরু থেকে প্রাইভেট সেক্টরকে যেভাবে যতটা এঙ্গেজ করার দরকার ছিল অতখানি হয়নি। বাট বোয়িং এর একটা জায়গা আছে, আমি যেহেতু আপনি তুলেছেন এই বিষয়টা, যে বাংলাদেশ বিমানও একটি সরকারি প্রতিষ্ঠান, সরকারি মালিকানা প্রতিষ্ঠান, যদিও একটা কোম্পানির মতন, কিন্তু সরকার হয়তো সেইটার কথা বিবেচনা করছে। কিন্তু আমরা যেটাকে বলি যে বিমানের যে বহর বা ফ্লিট, এইটাও তো অত বড় না যে তারা 25টা ডেফিনেটলি। এবং আমি যদি এই প্রাসঙ্গিকভাবে আলোচনা করি, বিগত সরকারের আমলে কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম সার্টেনলি এয়ারবাসের সাথে চুক্তি হলো, 10টা এয়ারবাস কিনবে, 10টা এয়ারবাস কিনবো। এখন ধরেন আমার তো, আপনি যে সক্ষমতার কথা বলছেন, আমার ফ্লিট অতটা না, আমার ট্রাফিক অতখানি না, আমার ডেস্টিনেশন ওইখানে না। আমরা ওয়াইন্ড আপ করছি বিভিন্ন ডেস্টিনেশনে, ঢাকা টু নিউ ইয়র্ক বা ঢাকা টু লন্ডন, এইগুলা কত কমন আছে, বাকিগুলো কানাডা একবার চালু হয় বন্ধ হয়, বিভিন্ন ডেস্টিনেশনে এই অবস্থা। তো হঠাৎ একটা ধাক্কা লাগলো, এই 10টা এয়ারবাস নিয়ে আমি কী করবো? আমার তো বোয়িংয়ের উপর ডিপেন্ডেন্সি। আর আপনি যে কথাটা বললেন, অবভিয়াসলি আমার 25টা বোয়িং যে আমি কিনবো, এই বোয়িংটা চালানোর মতো সামর্থ্য সক্ষমতা আমার আছে কিনা, সেটা একটি বিরাট প্রশ্ন। যে কথাটা বলছিলাম, ইমিডিয়েটলি যখন 2রা এপ্রিল এটা অ্যানাউন্স হলো এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস চিঠি পাঠানোর আগেই কিন্তু একটা ইন্টারনাল মিটিং হয়েছিল, যেখানে সিনিয়র অনেক
কাউন্সিল অফ অ্যাডভাইজার ছিলেন, সেখানে এরকম প্রস্তাবগুলো কিন্তু তখন এসেছিল। আমি এপ্রিলের কথা বলছি, আমরা কাজটা করলাম জুলাইতে এসে অ্যানাউন্স করছে বোয়িং কিনা। তখনই কিন্তু যে কোনো অ্যাডভাইজার অনেকগুলো প্রস্তাবের মধ্যে তার সাথে যখন কথা হয়েছিল তখন শুনেছিলাম ওই মিটিংয়ের 3 দিন পর এই কথাগুলোই তিনি বলছিলেন, আমরা করব না, আমরা ফ্যাসিলিটেট করব, প্রাইভেট সেক্টর বেশি গম কিনবে, সয়াবিন কিনবে। বোয়িং এবং এটা ডিফেন্স প্রকিউরমেন্টের বিষয়টা আলোচনা আছে, তো বেশ সয়াবিন কিনলেও তো যেটা আছে যে সরকার তো খুব একটা কিনবে না, প্রাইভেট সেক্টর কিনবে। আমাদের সবাই private sector কিনবে। সরকার কোনো সয়াবিন কেনে না। সরকার কিছুই না, কিনলেও সরকার আসলে মূলত আমার প্রাইভেট সেক্টর বাইরে থেকে আনার পরে তারপর তাদের কাছ থেকে কেনেন, হয়তো প্রকিউরমেন্টটা করেন, সেটার সেই এগেইনস্ট জায়গায় নেগোসিয়েশন এবং উদ্যমের কথা যেটা বলছিল, আমরা জিনিসটাতে এই ধরনের আনপ্রেসিডেন্টেড, এবং আমি তো মনে করি যে সাম্প্রতিক ইতিহাসে কোনো নেগোসিয়েশন এভাবে কেউ একটা সিঙ্গেল কান্ট্রি একটা সিঙ্গেল ইস্যুকে ধরে পুরো সবাইকে 190টা দেশের কথা বলছেন সে আলোচনার টেবিলে নিয়ে আসলো, এটা সাম্প্রতিক ইতিহাসে কিন্তু ঘটেনি। আমরা একভাবে সেটা শিকার হয়েছে, সেটা শিকার হয়েছি আমাদের জিনিসটা বুঝতে বা ধরতে না পারার ব্যর্থতার কারণে। আমি জিনিসটাকে এটা হয়তো কিছুটা অভিজ্ঞতারও বিষয় আছে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি আলোচনার এই পর্যায়ে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম বিশেষ নেগোসিয়েশন, যদি আমি বলি আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে হলো। এই জায়গা থেকে আমাদের সামনের দিনে কি শিক্ষা আছে, আর কি কি ধরনের চ্যালেঞ্জ সম্ভাবনা এর ভেতরে আছে, সেই বিষয়ে আলোচনা করব। বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবেন। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম বাংলাদেশের যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ক দর কষাকষির অভিজ্ঞতা, তার প্রেক্ষিতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং পথ, সেই বিষয়ে আলোচনা করছি। আমার সাথে দুজন জ্যেষ্ঠ সাংবাদিক আছেন। আমার সাথে আছেন সাজ্জাদুর রহমান এবং রাহিদ ইজাজ। রাহিদ ইজাজ, যুক্তরাষ্ট্র এইরকম একটা 190টা দেশের সাথে একসাথে আলোচনা করছে, এটা ইতিহাসে ঘটে নাই। এটা তো যুক্তরাষ্ট্র করলো। এখন পর্যন্ত অন্যান্য যে পরাশক্তিগুলো আছে, সেই পরাশক্তিগুলো কিন্তু একই ধরনের আচরণ অন্যান্য দেশের সাথে করবে কি করবে না, এই বিষয়ে খুব স্পষ্ট জায়গা আসেনি। কিন্তু আমরা শুধু না, বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন ধরনের তাদেরকে সুবিধা দিয়ে এক ধরনের নেগোসিয়েশন করেছে। আগে যেটা বলছিলাম যে আমরা একটা নিয়মতান্ত্রিকভাবে রুল বেসড যেই আমাদের বাণিজ্য সংস্থা, এই ব্যবস্থা ভেঙে গেল কিনা, এবং এরপরে অন্যান্য পরাশক্তি কি এখন আমাদের মতন অপেক্ষাকৃত ছোট অর্থনীতি আছে, তাদেরকে কি একই রকমভাবে জিম্মি করবে? করতেই পারে। যতটা জেনেছি, যখন আমেরিকার সাথে এপ্রিল মেতে শুরু হলো, তারা কোনো ব্যবসায়ী মহল বা আমাদের সরকারি অনেকের সঙ্গে আনঅফিশিয়ালি বলছেন তোমরা এই নেগোসিয়েশনটা খুব সাবধানে সুদূর প্রসারী লক্ষ্য রেখে করো, কারণ একই রকমের জিনিস কিন্তু ইউরোপের কাছ থেকেও আসতে পারে। আবার যখন আমি ইউরোপের কথা বলছি, ঠিক একই সময়ে আমরা যদি কানাডার দিকে তাকাই, কানাডার ব্যাপারে কিন্তু আমেরিকানরা অনেক স্টিফ ছিল। আমি যদি ভুল না করি, গত 2 থেকে আড়াই মাসে ক্যানাডিয়ানরা অন্তত বিভিন্ন লেভেল, এবং সর্বশেষ যখন কুয়ালালামপুরে এআরএফের মিটিং হলো, তখন ক্যানাডিয়ান ট্রেড মিনিস্টারের সাথে আমাদের ফরেন অ্যাডভাইজারের কথা হয়েছিল, এবং এইখানেও কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফটা ফিচার করেছিল। এবং ক্যানাডিয়ানদের মেসেজটা ছিল এরকম, তুমি টাফ নেগোশিয়েট করো তার সাথে, তুমি যদি তার সাথে সাবমিসিভ হও, সে যা চাচ্ছে চাপিয়ে দিতে, সেটা যদি তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে সেটা চূড়ান্তভাবে তোমার জন্য একটা বাজে ফল এবং বাজে শিক্ষা হবে। যে কথাটা আপনি বলছেন, ওখানে বলতে গিয়ে এই প্রসঙ্গটা এই জন্যই অবতারণা করছি, তাহলে অন্যরাই ওই জিনিস করবে। আমি তো WTOর ট্রেন্ড হয়ে যাবে, একটা ট্রেন্ড দাঁড়িয়ে যাবে, তখন অন্যরা বলবো তুমি তো আমেরিকার সঙ্গে দিলে, তাহলে কেন তুমি আমাকে দিবে না, ওই বিষয়টা চলে আসে। এই রিস্কটা আছে। তো সেই রিস্ক থেকে আমি যদি বাঁচি, এবং আমি মনে করি যে আমেরিকার সাথে এই যে থার্ড রাউন্ড নেগোসিয়েশন চলছে, এবং আমরা
পজিটিভ আউটকামের এক্সপেকটেশনও করছি, কিন্তু যে আলোচনাটা আমরা করলাম প্রথম তো আমাদের দুজনের কথা থেকে পরিষ্কার যে যারা অন্যতম প্রধান এখানে স্টেক হোল্ডার প্রাইভেট সেক্টর, তাদেরকে কিন্তু বাদ রেখে বা তাদেরকে এঙ্গেজ না করে আমরা পুরো নেগোসিয়েশন চালিয়ে গেছি। এর পাশাপাশি গভর্নমেন্টের যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার ছিল, এটা তো শুধু ট্রেডের ইস্যু না, এটা মোর জিওপলিটিক্যাল এবং জিও ইকোনমিক্স। কূটনীতির ভাষায় বলছিলেন রাহিদ এজাজ, কিন্তু অর্থনীতির ভাষায় যদি আমরা বলি, বিশেষত অর্থনৈতিক কূটনীতি আমি মনে করি যে বাংলাদেশের জন্য প্রধানতম কূটনৈতিক জায়গা হওয়ার কথা, কারণ আমাদের মতন দেশে এটাই একটা বড় আর কিছু তো নাই আমাদের। হ্যাঁ, আর কিছুতে সেই অর্থে আমাদের প্রয়োজনও নেই। আমরা আমাদের পররাষ্ট্রনীতি সকলের সাথেই মানে এক ধরনের সুসম্পর্কের কথা বলেন, কিন্তু বাংলাদেশের জন্য এটা বিশেষভাবে এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। দুটো কারণ আমি দেখি। একটা হলো যে আমাদের অর্থনৈতিক এক ধরনের ভঙ্গুরতা থেকে আমরা মাত্র ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়া বা চেষ্টার ভিতরে আমরা ছিলাম। পুরোপুরি যে এখান থেকে বের হতে পেরেছি তা তো দাবি করতে পারবো না। দ্বিতীয় হলো যে আমরা খুব শীঘ্রই একটা বড় ধরনের রূপান্তরের ভিতরে যাচ্ছি। আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে এটার একটা উত্তরণের জায়গায় যাচ্ছি, যেটা আমার দেশের জন্য রপ্তানি খাতের যেই বিরাট বাজার সুবিধাটা আমি পাই, বিশেষত ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে, কানাডার বাজারে, হয়তো যুক্তরাষ্ট্রের বাজারে সেই অর্থে সুবিধা ছিল না। এই এতগুলো পরিস্থিতির ভেতর দিয়ে যেতে গেলে এই বিষয়টি কি আমাদের সামনের দিনের যেই ট্রেড নেগোসিয়েশন, অর্থনীতির যে অন্যান্য ইকোনমিক কোঅপারেশনের নেগোসিয়েশন, ইনভেস্টমেন্টের নেগোসিয়েশন, এইটাই কি এক ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিল আমাকে, নাকি আমরা কিছু গেইন করে বের হয়ে আসতে পারবো এটার থেকে, যে এই অভিজ্ঞতা নিয়ে যে আমি কিভাবে হ্যান্ডেল করতে পারলাম, আমি শিখতে পারছি কিনা? এখন যদি কানাডা আমেরিকার একদম প্রতিবেশী, ধরেন যে আমেরিকা আমাদের বাধ্য করে চুক্তি করলো, বাংলাদেশের জন্য একটু ট্যারিফটা কমালো। বাধ্য করা মিন্স ধরেন যে ওখান থেকে আমরা অলরেডি হুইট, আপনি জানেন যে সরকার 7 লাখ টন হুইট পার ইয়ার কিনবে, সেই চুক্তি করেছে আমেরিকার সাথে। আপনি ওদের সাথে ধরেন যে যেহেতু সরকার অন্য কিছু করে না ওই রকম, ধরেন যে এলএনজিটা আনবে, আমেরিকার কিন্তু সরকার আবার এলএনজি বিক্রি করে না, আমেরিকাতে হচ্ছে প্রাইভেট সেক্টর। সো এখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিলটা করতে পারছে না। সো এখানে আমেরিকান প্রাইভেট সেক্টরের সঙ্গে ডিলটা করতে হবে। তো সেটা ধরেন যে একটু ডিফিকাল্টি আছে। যদি সরকারের থাকলে সরকার হয়তো বলতো যে ওকে, তোমার থেকে আমি এলএনজিও কিনবো। ধরেন যে এলপিজি বাংলাদেশ ইম্পোর্ট করে $2-3 বিলিয়ন, তো সেটা টোটালি প্রাইভেট সেক্টর করে। আপনি এই হুইট বা অন্যান্য যে কমোডিটিজ আছে সব কিন্তু প্রাইভেট সেক্টর করে। তো এখন কানাডার মার্কেটে কিন্তু আমাদের একটা ডিউটি বেনিফিট আছে, আপনি জানেন। তো কানাডা যদি এখন বলে যে তুমি আমার থেকে হুইট নাও, কানাডাও তো বড় হুইট প্রডিউসার, যে তুমি আমার থেকে হুইট কেনো বা ভাই, নাইলে আমি তোমার উপরে ডিউটি বসাবো। সিমিলারলি ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিও সেটা করতে পারে, বা ওরা ইউনিয়ন হিসেবে করতে পারে। তো এগুলো আসলে এখন যুক্তরাষ্ট্র আমার বড় ট্রেডিং পার্টনার বা রপ্তানির বড় ডেস্টিনেশন, কানাডা হয়তো অতখানি বড় না, অত না। এখন যদি আমরা আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও বলছি, যে আমরা বললাম কানাডাকে যাচ্ছে তোমাদের ওখানে করলাম না, না, সেটা আপনি পারবেন। আমেরিকাতে আপনি 7.5 বিলিয়ন করছেন বা গত বছর করেছেন, কানাডাতে আপনি 3 বিলিয়ন করছেন, একদম কম না। কানাডা ইজ অলসো আপনার জন্য বিগ মার্কেট। আপনি জাপানে আপনি $2 বিলিয়ন করেন, জাপানও আপনারে বলতে পারে। তার থেকে আমি বলছি যে বড় গুরুত্বপূর্ণ জায়গা হবে হলো যে আমার তো যেই রপ্তানির বহুমুখীকরণের কথা আমরা বলি, বিশেষ করে বাজার বহুমুখীকরণের কথা বলি, সো সেই প্রসঙ্গেই আসছি যে ধরেন যে এখন এই যে গ্লোবাল সিস্টেম, আপনি বারবার বলছিলেন যে রুলস বেসড যে ডব্লিউটিওর সিস্টেমটা গত 3 দশক ধরে যেটা গড়ে উঠেছে, এটা সবাই মানতো। এই যে এলডিসির একটা ডিউটি বেনিফিট দিবে ডেভেলপ কান্ট্রিজ, একটা সার্টেন টাইমের পরে ধরেন যে কেউ গ্রাজুয়েট করতে পারে, নাও পারে, তারপরে জিএসপি প্লাস ফ্যাসিলিটি, সবই কিন্তু একটা রুলসের মধ্যে দিয়ে হচ্ছিল। কেউ এই আরবিট্রারিলি ট্যারিফ বসাইলে কিন্তু ডব্লিউটিওতে তারা ডিসপিউটে তারা যেতে পারতো, আলোচনা হতো এবং সেগুলো সেটেলমেন্টে আসতো। যুক্তরাষ্ট্র এবং চীন কিন্তু ডব্লিউটিওতে গেছে তাদের ডিসপিউট নিয়ে। আমাদের জন্য তো ঝুঁকি অনেক বাড়িয়ে দিল, বললাম যে অন্যরাও করতে পারে। তো এখন যেটা আমাদের করা উচিত, আমাদের ধরেন যে যেটা এক্সপার্ট যারা বলে বা ব্যবসায়ী যেটা বলে, এক হচ্ছে যে আমাদের তো ধরেন সরকার কিভাবে আসলে, যদি ট্যারিফটা ধরেন যে 35 বা 30 যেটা হোক, 25 সেটাই তো এডিশনাল হবে। বাংলাদেশও অলরেডি ধরেন যে 15 গড়ে হচ্ছে যে 15% মতো ট্যাক্স দিয়ে বাংলাদেশ আপনার করছে, এক্সপোর্ট করছে 16%। এর মধ্যে গার্মেন্টসে ধরেন যে 15 প্লাস সামথিং। বাংলাদেশ আমেরিকাতে যত এক্সপোর্ট করে এর মধ্যে টোটাল যদি আপনি দেখেন ডিউটি কিন্তু 2 থেকে 38%।
এর মধ্যে আপনি যদি পলিস্টার গার্মেন্ট এক্সপোর্ট করেন সেটাই কিন্তু 35%, কিন্তু আপনি যদি কটন বেসডের জন্য আপনার 15%। কটনে আমেরিকাতে মেইনলি আমরা কটন প্রোডাক্ট এক্সপোর্ট করি। তো এইগুলো এখন আসলে ওয়ে আউট কি, ধরেন যে একটা আপনার সার্টেন 30 হোক 25 হোক একটা ট্যারিফ তো বসবে, এডিশনাল, এটা এডিশন টু আপনার 15-16%, তার মানে 25 বসালেও আমার কিন্তু 40 হয়ে যাবে আমাদের ট্যারিফ। তো এখন আমার যদি প্রতিদ্বন্দ্বী দেশ এর থেকে কম হয় তাহলে বাংলাদেশ কিভাবে সার্ভাইভ করবে? হ্যাঁ, বড় বিষয় তো এখন নির্ভর করছে আসলে যে আপনি তুলনামূলক বিচারে কোথায়। এক্স্যাক্টলি, ওই তুলনামূলকই তো হবে। এখন ধরেন যে মানে সবার জন্য যদি একই ট্যারিফ হয় তাহলে বাংলাদেশের ফ্যাক্টরি ওনারদের জন্য এটা কোনো কনসার্নের বিষয় না, এটা সব গিয়ে পড়বে আমেরিকান কনজিউমারদের উপরে। সো এটা তখন এই সাপ্লায়ারদের কোনো বিষয় না। এখন ধরেন যে এক একজনের জন্য এক একটা হলে সেটা তো তার যে সক্ষমতা, তার কম্পিটিটিভনেস, তার অ্যাডভান্টেজ, এগুলো তো কমিয়ে দিচ্ছে। সো আমাদের সরকারের ধরেন যে আমরা ধরে নিলাম, আমাদের মানে বুঝতে হবে যে একটা ট্যারিফ তো বসবে, তাহলে আসলে কিভাবে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আগাবে। শুধু গার্মেন্টস না, ধরেন যে আমরা কিন্তু সিরামিক্সও আমেরিকাতে এক্সপোর্টটা আমাদের বাড়ছিল কম, আপনাদের ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট হচ্ছিল, আপনি জানেন যে ফুটওয়্যারও কিছু এক্সপোর্ট হয়। তো সব কিছুই কিন্তু এফেক্টেড হবে। বাংলাদেশে ধরেন যে 7.5 বিলিয়নের মধ্যে $1 বিলিয়ন যদি কম আসে, 12,000 কোটি টাকা। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। জানতে চাইবো বাংলাদেশের সামনের দিনের যে অর্থনৈতিক কূটনীতি, যেই বাণিজ্য সম্পর্ক, সেগুলোকে আমরা কোন পথে চালিয়ে নিয়ে যাব এবং কোন ধরনের কৌশল আমরা নির্ধারণ করব। আমাদের সাথে থাকবেন, বিরতির পর আবার ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগে ছিল, তখন কিন্তু কেউ ভাবেনি যে বাংলাদেশ এভাবে ঘুরে দাঁড়াবে। আজকে যদি আমরা গ্লোবালি দেখি, গ্রিন এবং কমপ্লায়েন্স ফ্যাক্টরি কতগুলো বাংলাদেশে আছে, সবচেয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড, মানে আরএমজি খাতে সবচেয়ে বেশি কোম্পানি আমাদের, সবচেয়ে বেশি 200-র উপরে। তো এই 200-র উপরে, এবং সেটা করতে আমরা খুব বেশি সময় কিন্তু 10 বছর, হার্ডলি 10 বছরের মধ্যে 200 কোম্পানি এই জায়গায় গেছে। অর্থাৎ আপনার যদি ইচ্ছাটা থাকে করতে পারেন। এটা তো সাম্প্রতিককালে আমাদের নেক্সট ডোর নেবার ইন্ডিয়ার সাথে সেপার কথা শুনি, স্টাডির কথা শুনছি, তারপরে চীনের সাথে ট্রেড নেগোসিয়েশনের কথা শুনছি। এই যে স্টাডি হয়, আলোচনা হয়, প্রতিবার হাই লেভেলের মিটিং হয়, অ্যানাউন্সমেন্টে থাকে, কিন্তু দশকের পর দশক চলে যাচ্ছে, কোনো কিছু আগাচ্ছে মানে এগুলোকে আমি বলি অ্যাটেম্পট আছে কিন্তু কোনো রেজাল্ট নাই। এবং এই অ্যাটেম্পটগুলা এক সময় মনে হয় যে সরকারের জায়গায় আসছে, সর্ট অফ এমটি রিটোরিক মনে হয়। অর্থাৎ পলিটিক্যাল উইল এবং চূড়ান্ত অর্থে তারা হয়তো অনেকটা এই ইস্যুটা তো দেশের যেখানে বাঁচা মরা অস্তিত্ব, এখানেও তারা পলিটিক্স করেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি অর্থনৈতিক কূটনীতির কথা বলছেন। আগের সরকার তো খুব করে অর্থনৈতিক কূটনীতির কথা বলতো, গ্লোবাল সাউথের কথা বলতো, এবং এগুলো সর্ট অফ কিন্তু এমটি রেটরিক। কোনো আপনি অর্থনৈতিক কূটনীতি করবেন, খুব ফ্যান্টাস্টিক, সেটা শুধু ফরেন অফিসের কাজ না। এখানে আপনার কমার্সকে নিতে হবে, প্ল্যানিংকে নিতে হবে, লেবারকে নিতে হবে। এই যে আমি বললাম গভর্নেন্সের কথা, লেবার ইস্যু, তো এই লেবার ইস্যুতে তো আপনি ওই রানা প্লাজার হাত ধরে অনেক কিছু করলেন, তারপরে কিন্তু আপনি ডিলে ডালি করছেন। কারণ আপনি জানেন যে লেবার ল ইপিজেডে কী হবে এবং উইদিন ইপিজেড এবং আউটসাইড ইপিজেড, এই যে কোঅর্ডিনেশনটা করতে হবে, এই কোঅর্ডিনেশন করতে গভর্নমেন্ট বছরের পর বছর নিল। আইন সংস্করণ করলেন, বিধি করলেন না, এবং লেবার কমিশনের ভিতরে এটা আছে, ওইটাও খুব আছে না। আমি জাস্ট মানে এই আলোচনাটার শেষের দিকে যেহেতু আছি, এবং এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর হয়েছে, সামনে হয়তো এখন নির্বাচনের দিকে দেশ যাবে, কিন্তু নির্বাচনে যে আলোচনা, যেই ধরনের আমরা এখন পর্যন্ত আলোচনা শুনছি, সেখানে রাজনৈতিক দলগুলোরও এই প্রক্রিয়ার ভেতরে কি পরিকল্পনা, সেইটা হয়তো সামনের দিনে মানে প্রকাশিত হতে থাকবে। আপনার কোনো পরামর্শ আছে কিনা যে আপনি কি ধরনের কমিটমেন্ট দেখতে চান? এখন বাংলাদেশ ভৌগোলিকভাবে যে জায়গায় আছে, আপনি বললেন না যে ডিপ্লোমেসিতে এরকম বলা হয় সবার সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, আসলে এভাবে ওই ভালো সম্পর্ক, সুসম্পর্ক, এগুলো ক্লিশে শোনায়। এটা সর্ট অফ হেজিং, একটু আগাবেন একটু পিছাবেন। যে কোনো দলে তারা সামনে যখন ক্ষমতায় আসবেন, দায়িত্ব নেবেন, তারা কি করতে চান দেশের অর্থনীতিতে, এবং আমরা যখন অর্থনীতির পরের ধাপে যাব, সেটা ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির নিরিখে তারা কি করতে চান, এবং তাদের জন্য তো একটা ক্লাসিক এক্সাম্পল আছে, এই যে রেসিপ্রোকাল ট্যারিফ। এই ভুল থেকে শিক্ষা নিয়ে তারা কি করতে চান, তাদের কিন্তু সময় এখনও আছে যে আমরা যদি হই, আপনি একটু ইলাবোরেট করে বলবেন যে আমি দায়িত্ব নিলে, ক্ষমতা নিলে অর্থনীতির জন্য আমরা এটা করব। ওই পুরনো রেটরিক শুনতে চায় না যে
আমাদের অগ্রাধিকার থাকবে অর্থনৈতিক কূটনীতিতে। তো অর্থনৈতিক কূটনীতি বলতে কি বোঝাতে চান, পরিষ্কার করেন। এই পুরো প্রক্রিয়ার ভেতরে আপনি কি মনে করেন যে সামনের দিনে যে রাজনৈতিক দল ক্ষমতা নেবেন তার একটা বড় ফোকাস থাকা উচিত? নর্মালি তো যেটা হয় যে আমরা আমাদের অতীত অভিজ্ঞতা বলি, আমি বাংলাদেশের 50 বছরে যদি রাজনৈতিক ইশতেহার দেখি তাহলে পররাষ্ট্রনীতির জায়গাগুলো খুবই ক্লিশে শব্দ দিয়ে লেখা হয়, যে খুবই গতানুগতিক, খুবই ওখানে ভালো ভালো কথা থাকে, সবার ব্যাপারে একই বিষয়, কিন্তু এই বিষয়ে কোনো এলাবোরেশন আগে ছিল না। আপনাকে মনে করেন যে এইটা একটা বড় জায়গা হওয়া উচিত? এটাই আসলে সব হওয়া উচিত, ইকোনমিক ডিপ্লোমেসি। আপনি যদি দেখেন যে ইকোনমিক ডিপ্লোমেসির বাইরে বাংলাদেশে শুধুমাত্র ধরেন যে পলিটিক্যাল, জিও পলিটিক্যাল ইস্যুস দুইটা দেশের সঙ্গে ডাইরেক্ট, ইন্ডিয়া আর হচ্ছে মিয়ানমার, এদের সাথেই জিও পলিটিক্যাল ইস্যুস আছে, প্লাস ইকোনমি, ট্রেড এগুলোও আছে। ইন্ডিয়া বড় আমাদের ট্রেড পার্টনার, দুটোই আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ইয়েস, এক্স্যাক্টলি। তো এই দুইটা ছাড়া বাকি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমেরিকার সঙ্গে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি, ইউরোপের সঙ্গে, চায়নার সঙ্গে, আপনি সবার সঙ্গেই আসলে মেইন আমাদের হওয়া উচিত ইকোনমিক ডিপ্লোমেসি। এর সঙ্গে আমরা যে এলডিসি গ্রাজুয়েশন আমাদের নেক্সট ইয়ারই হবে, 3 ইয়ার্স আমরা একটা স্পেস পাবো, তো তারপরে তো আর এটা থাকবে না। তো এটা আমাদের জন্য যে সরকারি পরে আসুক, আমি মনে করি যে আমেরিকার যে এই যে রেসিপ্রোকাল ট্যারিফ, এখন আমরা অনেক উদ্বিগ্ন, কিন্তু আসলে এটা ছাড়াও কিন্তু আমাদের কিছু বিষয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। ইন্ডিয়ার সাথে ইউকের কিন্তু এফটিএ অলরেডি সাইন্ড। ইউকে কিন্তু বাংলাদেশের, আপনি ধরেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ এ হোল, আপনি আমেরিকা, তারপরে কিন্তু ইউরোপ আমার সব থেকে বড় মার্কেট, সো ইউকে। সো ইউকের সাথে ইন্ডিয়ার এফটিএ। আগে তো আমরা মানে ইংল্যান্ডকে বা যুক্তরাজ্যকে আমরা তো একসাথে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে দেখতাম, বের হয়ে আসার জন্য, বের হয়ে আসার জন্য ধরেন যে এটা আমার জন্য আমার হচ্ছে যে 3rd লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। সো ইন্ডিয়া সেটা ওদের সাথে অলরেডি এফটিএ করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তাদের নেগোসিয়েশন একদম ফাইনাল স্টেজে। এই ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার এই লাস্ট উইকেও বলেছে যে এই বাই দ্য ইয়ার এন্ড তাদের সাথে এফটিএটা হয়ে যাবে। সো আপনার জন্য কিন্তু এটা অ্যানাদার ব্লো, বিকজ আপনার সব থেকে বড় মার্কেট। আমি যেটা বলছিলাম যে শুরুতে, ইন্ডিয়া কিন্তু টেক্সটাইলের উপরে খুবই জোর দিয়েছে, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দিয়ে তারা এনকারেজ করার চেষ্টা করছে। এবং যেদিন বাংলাদেশের উপরে 35% বা 37% ট্যারিফ দিল, তার পরের দিন ইন্ডিয়ান স্টক মার্কেটে টেক্সটাইলের যে স্টকস আছে সবগুলো জাম্প করেছে প্রাইস, সেন্সিং যে ভাই বাংলাদেশ থেকে অর্ডার তাদের ওখানে আসবে স্বাভাবিকভাবে। সো দে আর গেটিং প্রিপেয়ার্ড। তো আমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা ভিয়েতনাম, আগে আমরা শুনতাম ইথিওপিয়া, তাদের আসলে সত্যিকার অর্থে আমি যদি বলি যে এত বড় পরিসরে অর্ডার সামাল দেওয়ার মতো, আমরা বলি মিলিয়নস, এইটা তৈরি করার মতো সক্ষমতাও তাদের হয়তো অতখানি হবে না। রাইট, এটা ওভারনাইট হবে না। আপনি ধরেন যে ভারতেও এখন নাই, ভারতে আপনি ধরেন যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি পাবেন না 4-5 হাজার ওয়ার্কার আছে, মানে এই স্কেলে নাই। কিন্তু বাংলাদেশে 5,000-7,000 ওয়ার্কার আছে, হান্ড্রেডস অফ ফ্যাক্টরিজ। সো বাংলাদেশের এটা একটা বড় স্ট্রেংথ। আপনি এটা যদি মানে ব্যাকবোনটা খুবই স্ট্রং হয়েছে, ফাউন্ডেশন অনেক স্ট্রং। আমাদের এক্সপোর্টাররা খুবই ধরেন যে কনফিডেন্ট যে এটা ওভারনাইট হবে না। কিন্তু যদি আমার ট্যারিফটা বেশি হয়ে যায়, ইন্ডিয়ান যে ইনভেস্টররা, ও যদি দেখে যে আমার জন্য নিউ অপরচুনিটি, তারা ইনভেস্ট করবে। ইন্ডিয়া তো মাচ বিগার ইকোনমি, ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি, ওদের ব্যবসায়ীদেরও ওই রকমের স্কেল। সো তাদের ইনভেস্টমেন্টের সমস্যা হবে না, সে যদি স্কোপটা দেখে। সো এটা কিন্তু আপনার এই সুবিধাটা হয়তো 3-4 বছর থাকবে, বাট 5 বছর 7 বছর পরে এটা থাকবে না, এটা চলে যাবে। আর ভিয়েতনামের যে প্রসঙ্গটা বললেন, ভিয়েতনাম আসলে এখন ভিয়েতনাম অনেক ডাইভার্সিফাইড এক্সপোর্টের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিংয়ে, এবং বাংলাদেশ যে প্রোডাক্টগুলো বানায় এগুলো আসলে ভিয়েতনাম ওগুলো আসলে ওইভাবে নিতে চায় না, বা তারা এটা থেকে শিফট। ইংরেজিতে একটা শব্দ আছে, এলিফ্যান্ট ইন দ্য রুম, রিয়েল বিগ থিং। চায়নার সাথে কি দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি, এইটা তো একটা বড় ভূমিকা আছে। সুতরাং ওইটা আমার ওই যেটা আমরা আপেক্ষিকভাবে যদি আমরা দেখি কার উপরে কত পড়লো, সেটা তো একটা বড় বিষয়। কারণ চায়না একাই তো একটা বিরাট অংশ। এটা এই যে দেশগুলোর কথা আমরা বললাম, সবাই মিলেও তো চায়নার সমান না। সেটাই, চায়না ধরেন যে সবকিছুই বানাতে পারে। এই যে গার্মেন্টসে বাংলাদেশে যে স্কেলে ফ্যাক্টরি হয়েছে, এটা একমাত্র আসলে চায়নার আছে।
এটা এখনো ইন্ডিয়ার নাই বা ভিয়েতনাম বা পাকিস্তানের বা তো নাই। তিনটাকে যোগ দিলে হ্যাঁ, চায়নার শুধু হবে না। মানে চায়নারই হচ্ছে যে এর সমান থেকে হবে বড় না। স্কেলে আছে। ডেফিনেটলি সেটা একটা বড় কনসার্ন, বাট সো ফার যেটা ডেভেলপমেন্ট যে আসলে চায়নার উপরে ঠিক খুব একটা কমবে না অন্যদের হ্যাঁ, তুলনায়। সুতরাং আমরা ওইটা তো একটা আমার মনে হয় যে একটা আবার আসার জায়গা আছে, যেটা একটা আমরা স্পেকুলেশন বলি নাই। টোটালি ট্রাম্পের ইয়েতে, যে আমাদের আসলে আমি মনে করি যে আমাদের ডিপ্লোমেটদের, ফরেন মিনিস্ট্রি এদের আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। এবং যেটা বলছিলাম যে ইকোনমিক ডিপ্লোমেসি সব দেশেই, ফ্রান্সে গিয়ে আমার সমস্ত ডিপ্লোম্যাটের কাজ করতে হবে যে এখানে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কিভাবে ভালো হতে পারে, ভালো করা যেতে পারে। সেটাই আমেরিকাতে তাই করতে হবে, সব দেশে তাই করতে হবে। সো আমাদের ডিপ্লোম্যাটদের, আমরা যত, রাইত ভাই হয়তো আরও ভালো জানেন, আমাদের ডিপ্লোম্যাটদের এইসব বেসিক ট্রেনিংগুলো দেওয়া দরকার। যদি না থাকে, জাস্ট ইকোনমি, বাংলাদেশের বিজনেস কি করে। আমরা জানি যে আমেরিকানে একটা ডিপ্লোম্যাট বাংলাদেশে যখন পোস্টিং হয়, তাদের কিন্তু এখানে স্টেট ডিপার্টমেন্ট 2-3 মাস ট্রেনিং দেয়। বেসিক্যালি তাদের যে কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করে তাদের নিয়ে তারা ব্রিফ করে, তাদের এখানে ইন্টারেস্ট কি, বিজনেস কি, এগুলো নিয়ে তারা ব্রিফ করে। সো বাংলাদেশেরও এই জিনিসটা করা উচিত। আমি মনে করি যে এটা থেকে পিছিয়ে থাকলে দেশ অনেক পিছিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আমাদের সামনের দিনের অর্থনৈতিক কূটনীতি কেমন হওয়া উচিত। আমরা আমাদের আলোচকরা যেটা বললেন সেটা হলো যে বাংলাদেশের সামনের দিনে যেই কূটনীতি আমরা অনুসরণ করব তার মূল ভাগটাই হওয়া উচিত অর্থনৈতিক কূটনীতি, এবং আমাদের মতো দেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দিন শেষে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের যে বিনিয়োগ, এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতাগুলো আমাদের দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সেই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি যে বাংলাদেশ সামনের দিনে অর্থনৈতিক কূটনীতিতে আরও বেশি পেশাদারিত্ব, আরও বেশি মনোযোগী এবং আরও বেশি সাফল্য নিয়ে আসবে। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখবার জন্য।